ইন্টারভিউয়ের জন্য দেরি হচ্ছিল। নন্দিনী লিফট চাইল। কোটিপতি ছেলেটি যা করল, মানবতাও কেঁদেছিল। সেই একটি লিফট জীবনের এমন মোড় দিল, যেখানে সফর তো কিছু মিনিটের ছিল, কিন্তু তার প্রভাব সারা জীবন থেকে গেল। বন্ধুরা, সকালের সময় ছিল। আকাশে হালকা হালকা বৃষ্টি নামছিল এবং শহরের রাস্তায় গাড়ির গতি কমে গিয়েছিল। একটা পুরনো বাসস্টপের ছাদ থেকে ক্রমাগত জল পড়ছিল। নিচে সেই জল পড়া ছাদের নিচে দাঁড়িয়েছিল নন্দিনী। হাতে ফাইল, চুল ভেজা, আর মুখে সেই অস্থিরতা ভরা ছিল যা কেবল তখনই হয় যখন কারো জীবন একটি সুযোগের উপর নির্ভর করে। সে ঘড়ি দেখল, 9:30। সে বিড়বিড় করল, ও না, 9:30টার মধ্যে বাস চলে আসা উচিত ছিল। 3টে বাস চলে গিয়েছিল, কিন্তু যে রুটের তার দরকার ছিল সেটার কোনো খবর ছিল না। চারপাশের ভিড় পাতলা হয়ে গিয়েছিল, লোকে ছাতা খুলে নিজেদের পথে চলে গিয়েছিল, কিন্তু সে সেখানেই দাঁড়িয়ে রইল। ফাইলের কাগজগুলো বৃষ্টিতে ভিজে যাচ্ছিল। সে সেগুলোকে বুকে জড়িয়ে ধরল, যেন নিজের আশাকে ভিজতে দেওয়া থেকে বাঁচাচ্ছিল। বৃষ্টি বাড়ল, তাই সে এগিয়ে গেল। রাস্তার ধারে গিয়ে দাঁড়ালো এবং যেতে থাকা গাড়িগুলোর দিকে হাত তুলল। প্রথম গাড়িটি চলে গেল। দ্বিতীয়টি থামার প্রয়োজন মনে করল না। তৃতীয়টির কাঁচের ওপারে কোনো ব্যস্ত মানুষ ফোনে ছিল, সে তাকে উপেক্ষা করল। এখন তার জুতো কাদায় ডুবে গিয়েছিল, কিন্তু তার চোখে জিত ছিল। সে আকাশের দিকে তাকালো এবং আস্তে করে বলল, ভগবান, আজ শুধু এইটুকু করে দাও যে আমার যেন দেরি না হয়। ঠিক তখনই একটি কালো এসইউভি তার পাশে এসে থামল। গাড়ির জানালা নামল এবং একটি গম্ভীর আওয়াজ শোনা গেল। কোথায় যেতে হবে? নন্দিনী ইতস্তত করে বলল, স্টার হাইটস, ইন্টারভিউয়ের জন্য। সামনে বসা লোকটি ছিল অর্ণব। সাদা শার্ট, ধূসর স্যুট এবং পরিপাটি মুখ। ঘড়ির দিকে তাকিয়ে বলল, বসো, আমি ওই দিকেই যাচ্ছি। সে এক মুহূর্তের জন্য ইতস্তত করল, কিন্তু বৃষ্টি তাকে চিন্তা করতে বারণ করে দিল। সে গাড়িতে উঠে পড়ল। ভেজা ফাইল কোলে রাখল। দুঃখিত, সিট ভিজে যাবে, সে বলল। অর্ণব হেসে বলল, কোনো ব্যাপার না, সিট শুকিয়ে যাবে, সুযোগ রোজ আসে না। গাড়ি চলতে শুরু করল। বৃষ্টির ফোঁটা কাচের ওপর পড়ে রাস্তার চেহারায় উজ্জ্বলতা দিচ্ছিল। গাড়ির ভেতরে শুধু হালকা পারফিউমের গন্ধ এবং মাঝে মাঝে ওয়াইপারের আওয়াজ ছিল। অর্ণব জিজ্ঞেস করল, মনে হয় ইন্টারভিউটা খুব জরুরি? নন্দিনী শুধু বলল, হ্যাঁ, খুব জরুরি। সে শুধু এইটুকুই বলল, কিন্তু সেই একটি বাক্যের মধ্যে না জানি কত গল্প লুকিয়েছিল। আওয়াজে ঘাবড়ানো ভাব ছিল, কিন্তু ভেতরে কোথাও একটা অটুট বিশ্বাসও ছিল, যেন কেউ নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল যে যাই হয়ে যাক, আজ হার মানা যাবে না। অর্ণব সাইড মিরারে তার ঝলক দেখল। সে ফাইলটিকে কোলে শক্ত করে ধরে বসেছিল, যেন সেটা হাত থেকে পড়ে গেলে জীবনের অবলম্বনই ভেঙে যাবে। কিছুক্ষণ বাড়িটিতে নীরবতা ছিল। তারপর অর্ণব আস্তে করে জিজ্ঞেস করল, প্রথম ইন্টারভিউ? নন্দিনী হালকা শ্বাস নিল। না স্যার, তৃতীয়। প্রথম দুটিতে পৌঁছতেই পারিনি। একদিন বাস ফসকালো, অন্যদিন মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল। সে থেমে গেল, যেন নিজের কথা থামাতে চাইছিল। অর্ণব কিছু বলল না, শুধু হালকা করে মাথা নেড়ে গাড়ির গতি সামান্য বাড়িয়ে দিল। বৃষ্টির ফোঁটা এখন ওয়াইপার থেকে সরে কাঁচের কিনারা দিয়ে বইতে শুরু করেছিল। সে আবার বলল, আজ যদি দেরি হয়ে যায় তাহলে হয়তো পরের সুযোগ আর নাও মিলতে পারে। বাড়িতে এমন অবস্থা নেই যে বারবার চেষ্টা করতে পারব। অর্ণ প্রথমবার তার চোখের দিকে দেখল। সে ক্লান্ত ছিল, কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা ধনীদের মধ্যে প্রায়শই থাকে না, একটি সত্যিকারের উদ্দেশ্য। সে হেসে বলল, মনে হচ্ছে জীবন তোমার সাথে একটু কঠোরতা করেছে। নন্দিনী চোখ নামিয়ে নিল। কঠোরতা নয় স্যার, শুধু আশার দামটা একটু বেশি রেখেছে। অর্ণব হাসল। সে প্রথমবার কোনো অচেনা মেয়ের কথায় এত গভীরতা অনুভব করছিল। কিছুক্ষণ পর রাস্তায় ট্রাফিক সিগন্যাল এলো। গাড়ি থেমে গেল। বাইরে বৃষ্টিতে কিছু বাচ্চা ফুল বিক্রি করছিল। একটি ছোট ছেলে গাড়ির কাছে এসে বলল, সাহেব, ফুল নিন। অর্ণব মাথা নাড়ল। দরকার নেই। কিন্তু তখনই নন্দিনী পার্স থেকে টাকা বের করে বাচ্চাটিকে দিল। ছেলেটির চোখে উজ্জ্বলতা এলো। সে বলল, দিদি, ভগবান তোমার মনের ইচ্ছে পূরণ করুক। অর্ণব হেসে বলল, মনে হচ্ছে ইন্টারভিউর আগেই তুমি আশীর্বাদ পেয়ে গেলে। সে হাসল, কিন্তু তার হাসির পিছনে তখনও একটা চিন্তা ছিল। সিগন্যাল সবুজ হলো, গাড়ি আবার চলতে শুরু করল। অর্ণব জিজ্ঞেস করল, কত দূরে তোমার অফিস? প্রায় 15 মিনিট। যদি ট্রাফিক না থাকে তো? আর যদি থাকে? সে আস্তে করে বলল, তাহলে হয়তো আবার দেরি হয়ে যাবে। অর্ণব হালকা করে অ্যাক্সিলারেটর চাপল। মানে, দেরি হওয়ার অপশন নেই, তাই না? সে হাসল। হ্যাঁ, আজ নয়। কিছুক্ষণ পর দুজন আবার চুপ হয়ে গেল।
গাড়ির ভেতরে শুধু ওয়াইপারের আওয়াজ আর বাইরে বৃষ্টি সুরছিল। অর্ণব আবার কথা শুরু করল। তোমার বাবা কি করেন? নন্দিনী জানালার বাইরে দেখতে দেখতে বলল, নেই। যখন আমার 12 বছর বয়স ছিল তখন। সে চুপ হয়ে গেল। অর্ণব অনুভব করল যে কিছু প্রশ্ন জরুরি নয়, শুধু চুপ করে থাকাই উত্তর হয়। সে বলল, দুঃখিত, জিজ্ঞেস করা উচিত হয়নি। সে হাসল, না স্যার, এখন অভ্যেস হয়ে গিয়েছে। লোকে জিজ্ঞেস করলে আমি শুধু হেসে দিই। অর্ণব একটি গভীর শ্বাস নিল, তারপর পরিবেশ হালকা করার জন্য বলল, তুমি খুব কথা বলো? সে হাসল, আরে না স্যার, শুধু আবহাওয়াটা একটু ভালো লাগছিল তাই। এবং সে লজ্জা পেয়ে চুপ করে গেল। গাড়ির ভেতরে এক মুহূর্তের জন্য পরিবেশ হালকা হল। বৃষ্টি এখন থামতে শুরু করেছিল, কিন্তু আকাশে হালকা ঠান্ডা ভাব ছড়িয়ে গিয়েছিল। অর্ণব নিজের সামনে রাস্তা দেখল এবং বলল, তোমার মতো মেয়েরা আজকাল কম দেখা যায়। কেন? কারণ বেশিরভাগ লোক চাকরিতে সম্মান খোঁজে, আর তুমি সম্মানের সাথে চাকরি। সে শুধু বলল, কারণ স্যার, খিদে শুধু পেটের হয় না, কখনো কখনো আত্মসম্মানও ক্ষুধার্ত থাকে। অর্ণব প্রথমবার অনুভব করল যে এই মেয়েটি অন্যরকম। সে ভাবতে লাগল, কারোর ভেতরে কি এমন আগুন থাকে, নাকি এটা শুধু তার মতো মেয়েদের মধ্যে থাকে যারা কষ্ট থেকে বেরিয়ে এসেও হাসে। গাড়ি স্টার হাইটসের সামনে পৌঁছাল। বিল্ডিংয়ের উজ্জ্বলতার মধ্যেও সে কিছু মুহূর্তের জন্য চুপ রইল, যেন মন নিজেকে প্রস্তুত করছিল। এখানে নেমে যাও, অর্ণব বলল। হ্যাঁ স্যার, ধন্যবাদ। সে ফাইল তুলে বাইরে বেরোতে লাগল। অর্ণব বলল, দাঁড়াও। সে ঘুরল। যদি ভেতরে ঘাবড়ে যাও, তাহলে এটা ভেবো যে বাইরে কেউ দাঁড়িয়ে আছে যে চায় তুমি জিতে যাও। নন্দিনী তার চোখে দেখল। সেই মুহূর্তে বৃষ্টিও থেমে গিয়েছিল। সে হাসল, মাথা নিচু করল এবং বলল, ধন্যবাদ স্যার, আমি চেষ্টা করব আপনাকে নিরাশ না করতে। সে দ্রুত ভেতরে চলে গেল। অর্ণব সেখানেই গাড়িতে বসে রইল। প্রথমবার তার কোনো অপরিচিতের জন্য মনে একটি অদ্ভুত উত্তেজনা অনুভূত হয়েছিল। গাড়ির কাঁচের ওপর এখন শুধু হালকা কুয়াশা ছিল, যেন সময় তার চিন্তাভাবনাকেই ধোঁয়াশা করে দিয়েছিল। সে আকাশের দিকে তাকাল এবং বিড়বিড় করল, জানি না কেন, কিন্তু মনে হচ্ছে এই সাক্ষাৎ এখানে শেষ হবে না। এবং সত্যি, ভাগ্যও ঠিক করে নিয়েছিল যে গল্পটি এখন শুধু লিফট পর্যন্ত থেমে থাকবে না, বরং সেই সফর থেকে এগিয়ে যাবে যেখানে জীবন কোনো নতুন মোড়ের দিকে ঘুরতে যাচ্ছিল। 3 দিন পর বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু আকাশে ধোঁয়াশা তখনও বাকি ছিল, যেন সময় রোদকে কিছুক্ষণের জন্য আটকে দিয়েছিল। নন্দিনী তার ছোট ঘরে বসেছিল, মোবাইল বারবার দেখছিল। স্ক্রিন জ্বলে উঠত, আবার নিভে যেত। প্রতিবার একটি আশা ভাঙছিল এবং নতুন ভয় জন্ম নিচ্ছিল। সে গভীর শ্বাস নিয়ে উঠল, ব্যাগ তুলল এবং বলল, মা, ওষুধ আনতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরব। ভেতর থেকে মায়াদেবী এর ক্লান্ত আওয়াজ এলো, বেটা, আসতে যাস, বৃষ্টি তো থেমেছে, কিন্তু বাতাস ঠান্ডা। সে হাসল, শুধু ওষুধ নিয়ে ফিরছি মা। রাস্তা তখনও ভেজা ছিল, জলের ফোঁটা কিনারাগুলোতে জমা ছিল এবং বাতাসে মাটির গন্ধ টাটকা ছিল। সে মেডিকেল স্টোরে পৌঁছাল, কাউন্টারে প্রেসক্রিপশন রাখল। ভাইয়া, এই ওষুধটা লাগবে। ফার্মাসিস্ট কাঁচের পিছন থেকে প্যাকেট বের করল এবং বলল, 450 টাকা। নন্দিনী পার্স খুলল, কয়েন, একটি 200 টাকার নোট এবং কিছু পুরনো বাসের টিকিট। ভাইয়া, অর্ধেক এখন দিই, অর্ধেক কাল? না ম্যাডাম, আমাদের এখানে বাকি চলে না। সে এক মুহূর্তের জন্য থামল, হাসল এবং আস্তে করে বলল, ঠিক আছে, থাক। সে বাইরে এলো। বৃষ্টির পরের বাতাস এখন ঠান্ডা ছিল এবং তার পাগুলো ভারী লাগছিল। সে হাঁটতে হাঁটতে নিজের সাথে বিড়বিড় করল, কখনো কখনো কঠোর পরিশ্রম করার পরেও ভাগ্য শুধু হেসে এগিয়ে যায়। সে প্রেসক্রিপশন হাতে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিল, যখন সামনে দিয়ে সেই কালো এসইউভিটি গেল। কিছু দূরত্বে গাড়ি থেমে গেল। সেই একই আওয়াজ, সেই একে ব্যক্তি, নন্দিনী। সে ঘুরল। স্যার, আপনি এখানে? অর্ণব অফিস থেকে ফিরছিলাম। আর তুমি? ওষুধ নিতে এসেছিলাম, কিন্তু টাকার অভাব হলো। অর্ণব কিছুক্ষণ তার দিকে দেখল। কত দাম ছিল? 450। আর তোমার কাছে? 200। অর্ণব পার্স থেকে টাকা বের করে এগিয়ে দিল। নাও, নিয়ে নাও। সে পিছিয়ে গেল। না স্যার, আমি কারো কাছ থেকে ধার নিই না। অর্ণব হাসল, ধার নয়, বোঝো, এটা মানবতাই বিনিয়োগ। সে তার চোখে দেখল সেই মুহূর্তটি এমন ছিল যেন কোনো অপরিচিত ব্যক্তি তাকে বুঝে নিয়েছিল, কিছু না বলে। সে আস্তে করে টাকা নিল এবং দোকানের দিকে ফিরে গেল। অর্ণব সেখানেই দাঁড়িয়ে রইল, বৃষ্টিতে ভেজা রাস্তার দিকে শুধু তাকে দেখতে লাগল। কিছুক্ষণ পর সে ফিরে এলো, হাতে ওষুধ নিয়ে।
ধন্যবাদ স্যার, আমি টাকা ফেরত দেব। দরকার নেই। কেন? কারণ কিছু জিনিসের হিসেব রাখা হয় না, শুধু মনে রাখা হয়। সে হাসল এবং সেই হাসিতে ক্লান্ত সত্য লুকিয়েছিল। আপনি কিভাবে জানলেন যে এটা মায়ের ওষুধ ছিল? কারণ যেই নরমভাবে তুমি সেই প্রেসক্রিপশনটি ধরেছিলে সেটা কেবল নিজের কারো জন্যই হতে পারে। তার চোখে জল ভরে এলো, কিন্তু সে ফিরল না, শুধু মাথা নিচু করে বলল, ধন্যবাদ, এবং এগিয়ে গেল। অর্ণব সেখানেই দাঁড়িয়ে তাকে দেখতে লাগল। শহরের ভিড়ে মেয়েটি যেন অন্য কোনো আলোতে তৈরি হয়েছিল, সরলতার মধ্যেও তার শক্তি ছিল। ৩ দিন পর সকালের হালকা রোদ এসেছিল যে দরজার ঘণ্টা বাজল। নন্দিনী দরজা খুলল। বাইরে কুরিয়ার বয় ছিল। ম্যাডাম, প্রাইম টেক সলিউশন থেকে পার্সেল। সে কাঁপতে কাঁপতে হাটে খামটি খুলল। অভিনন্দন, আপনি জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে নির্বাচিত হয়েছেন। তার চোখ থেকে জল পড়ল। সে দৌড়ে মায়ের কাছে পৌঁছাল। মা, চাকরি হয়ে গিয়েছে! মায়াদেবীর চোখও ভিজে গেল। বলেছিলাম না বেটা, ওপরওয়ালা দেখে, শুধু সময়ে নেয়। প্রথম দিন অফিস। স্টার হাইটসের সেই একই গেট, সেই একই সিকিউরিটি গার্ড, সেই একই রিসেপশন। শুধু পার্থক্য এইটুকুরই ছিল যে এখন তার পদক্ষেপে ভয় নয়, বিশ্বাস ছিল। রিসেপশনিস্ট হেসে বলল, আপনার রিপোর্টিং মিস্টার অর্ণব কাপুরকে করতে হবে। সে চমকে গেল। অর্ণব কাপুর? জি, আমাদের সিইও। তার ঠোঁট কাঁপল। সে ধীরে ধীরে তার কেবিনের দিকে এগিয়ে গেল। দরজা খুলল। সেই একই মুখ, সেই একই হাসি, সেই একই সরলতা। অর্ণব চোখ তুলে তাকাল। স্বাগত, মিস নন্দিনী। দেরিতে হলেও সঠিক জায়গায় এসেছ। সে হতবাক হয়ে গেল। আপনি আপনি এই কোম্পানির সিইও? সে হাসল। হ্যাঁ, কিন্তু আমি ইচ্ছা করে তোমাকে আগে বলিনি। সে চুপ রইল। অর্ণব এগিয়ে গেল এবং শান্ত সুরে বলল, কারণ আমি চেয়েছিলাম যে তুমি নিজের পরিশ্রম দিয়ে নিজের লক্ষ্যে পৌঁছাও। তোমার কখনো যেন এমন মনে না হয় যে এই পথ কারো দয়া বা অনুগ্রহে পেয়েছ। আমি দেখতে চেয়েছিলাম যে তুমি কতটা শক্তিশালী, এবং আজ উত্তর তোমার সামনে। সে তার কথা শুনতে রইল। চোখ ভেজা ছিল, কিন্তু মুখে গর্ব ছিল। সে শুধু বলল, যদি সেদিন আপনি না পেতেন তাহলে হয়তো আমি এখনো রাস্তাতেই থাকতাম। অর্ণব হাসল। আর যদি তুমি সেদিন হেসে না বলতে, তাহলে হয়তো আমি আজও সেই মানুষটিই থাকতাম যে শুধু ব্যবসা বোঝে, মানুষ নয়। ঘরে কিছু মুহূর্তে নীরবতা ছিল। জানালার ওপারে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল। দিন কাটতে লাগল। নন্দিনী নিজের কাজে ডুবে থাকত এবং অর্ণব তাকে দূর থেকে দেখত। সে প্রতি সকালে তার আসার অপেক্ষা করত, প্রতিটি মিটিংয়ে তার কথায় মনোযোগ দিত। কিন্তু সে কখনো কিছু বলল না, শুধু অনুভব করল। সে জানত যে কিছু সম্পর্ক প্রকাশের অপেক্ষা করে না, শুধু সম্মানের সাথে নিজের জায়গা তৈরি করে নেয়। এক সন্ধ্যায় অফিস ফাঁকা হয়ে গিয়েছিল। অর্ণব জানালার কাছে দাঁড়িয়েছিল এবং বাইরে বৃষ্টি আবার ফিরে এসেছিল। নন্দিনী যখন যেতে লাগল, তখন সে আস্তে করে বলল, নন্দিনী? সে ঘুরল। জি স্যার। বৃষ্টি আবার এসে গেল, নামিয়ে দেব? সে হালকা হাসল। এইবার লিফট নয় স্যার, শুধু আপনার জিজ্ঞাসা করাই যথেষ্ট। সে চলে গেল এবং অর্ণব চুপচাপ তাকে যেতে দেখল। বৃষ্টির ফোঁটা আবার কাঁচে পড়তে লাগল, কিন্তু এইবার সে ভিজছিল না, শুধু হাসছিল। কারণ সে এখন বুঝতে পেরেছিল সত্যিকারের সম্পর্ক সেটাই হয় যেখানে কেউ চায় না, শুধু অপেক্ষা করে। কিন্তু কখনো কখনো ভাগ্যও কারো নীরবতা বেশিদিন দেখতে পায় না। অর্ণবের হৃদয়ে নন্দিনী যে জায়গা তৈরি করেছিল সেটা এখন শুধু একটি অনুভূতি নয়, একটি প্রয়োজন হয়ে উঠেছিল। সে প্রতি সকালে সেই দরজার দিকে তাকাত যেখান দিয়ে নন্দিনী আসত, হাতে ফাইল, মুখে সেই একই সরলতা এবং চোখে এমন একটি উজ্জ্বলতা যা পরিশ্রম থেকে জন্ম নেয়, কোনো মেকআপ থেকে নয়। সে অনেকবার নিজেকে বলতো, না অর্ণব, তুমি সিইও, তাকে বিরক্ত করবে না, কিন্তু মন কোথায় শোনে। কখনো মিটিংয়ের মাঝে অসাবধানে তার দিকে তাকিয়ে ফেলত, কখনো কফি মেশিনের পাশে এমনি দাঁড়িয়ে থাকত শুধু তার এক ঝলক দেখার জন্য। নন্দিনী প্রতিবার হেসে গুড মর্নিং স্যার বলত এবং অর্ণবের দিনটি ভালো হয়ে যেত। কিন্তু নন্দিনীর মনে তখনও সেই দূরত্ব ছিল যা সম্মান আর পেশার রেখা টেনে দিত। সে তার মনের প্রতিটি অস্থিরতাকে কাজে ডুবিয়ে দিত। সে জানত যে অর্ণব শুধু তার বস নয়, সে এমন একজন মানুষ যে তাকে দুবার পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল। এক সোমবার সকালে নন্দিনী অফিসে এলো না। প্রথম দিন, তারপর দ্বিতীয়, তৃতীয়। তার সিট খালি ছিল এবং অর্ণবের অস্থিরতা বাড়তে থাকছিল। সে এইচআরকে বলল, মিস নন্দিনীর কোনো খবর? স্যার, শুনেছি তার মায়ের শরীর খুব খারাপ। অর্ণব কিছু না ভেবে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল।
ঠিকানা নিল এবং সন্ধ্যা পর্যন্ত সে নন্দিনীর ছোট বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। দরজা খুলল। সামনে সেই একই মুখ, কিন্তু ক্লান্ত, চোখের নিচে কালো দাগ এবং ঠোঁট কাঁপছিল। সে বলল, স্যার, আপনি এখানে? অর্ণব শুধু বলল, আমি খবর পেলাম যে মা অসুস্থ, চলুন হাসপাতালে যাই। নন্দিনী ইতস্তত করে বলল, স্যার, টাকা। অর্ণব মাঝখানে থামিয়ে দিল, টাকার চিন্তা করো না, সময় জরুরি। তারা দুজন মাকে নিয়ে হাসপাতালে পৌঁছাল। ডাক্তার সাথে সাথে ভর্তি করে নিল। ব্লাড প্রেশার খুব কমে গিয়েছিল। অর্ণব সেখানেই দাঁড়িয়ে রইল। বিল, ওষুধ সব কিছু নিজে করল। রাত ভোর হাসপাতালের বাইরে বসে রইল। সকালে যখন নন্দিনী এলো, তার চোখে জল ছিল। স্যার, আমি এত টাকা কোথা থেকে দেব? অর্ণব হালকা হাসল, তুমি কাজ করে শোধ করে দিও। আমি কোনো অনুগ্রহ করছি না, শুধু এই মুহূর্তে তোমার প্রয়োজন। সে কেঁদে ফেলল। আপনি প্রতিবার কেন সাহায্য করেন স্যার? অর্ণব উত্তর দিল, কারণ যখন প্রয়োজনের সময় কেউ হাত ধরে নেয়, তখন সেই সম্পর্ক তৈরি হয়ে যায়, নাম যাই হোক না কেন। সেই দিন প্রথমবার নন্দিনী তাকে শুধু নিজের বস হিসেবে দেখল না, বরং এমন একজন মানুষ হিসেবে দেখল যে কিছু না বলে হৃদয়কে স্পর্শ করে যায়। কিছুদিন পর মায়াদেবী সুস্থ হয়ে গেলেন এবং যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন, তখন বললেন, বেটা, ভগবান তাকে খুশি রাখুক। সে এমন একজন দেবদূত যে মানুষ হয়ে আমাদের বাড়িতে এসেছিল। অর্ণব এখন রোজ জিজ্ঞেস করত, মা কেমন আছেন? এবং নন্দিনী প্রতিবার বলতো, এখন আগের চেয়ে ভালো আছেন, আপনার কারণে। ধীরে ধীরে জীবন আবার স্বাভাবিক হল। নন্দিনী অফিসে ফিরল এবং অর্ণব শুধু বলল, তোমার চেয়ার তোমার অপেক্ষা করছিল। সে হাসল, এবং হয়তো আপনিও? অর্ণব চুপ করে রইল, কিন্তু হাসি লুকাতে পারল না। কয়েক সপ্তাহ পর কোম্পানির সবচেয়ে বড় মিটিং হল। নন্দিনী তার প্রেজেন্টেশন দিয়ে সবাইকে অবাক করে দিল। ক্লায়েন্ট বলল, এই মেয়েটির সাহস আছে। অর্ণব উত্তর দিল, হ্যাঁ, এটাই আমাদের কোম্পানির ভবিষ্যৎ। সন্ধ্যা নামতে নামতে অফিস ফাঁকা হয়ে গিয়েছিল। নন্দিনী ফাইল গোছাচ্ছিল যখন অর্ণব হাতে দুটো কফি নিয়ে তার কাছে এলো। ভাবলাম জয়ের কফি একসাথে পান করা যাক। সে হেসে ফেলল। জয় আমার নয় স্যার, কোম্পানির। কোম্পানি তো অনেক আগেই জিতে গিয়েছিল। অর্ণব বলল, আজকের জয় তোমার। জানালার পাশে দুজন দাঁড়ালো। বাইরে বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছিল। নন্দিনী বলল, অদ্ভুত, তাই না? যখনই কিছু ভালো হয়, বৃষ্টি চলে আসে। অর্ণব হাসল, কারণ বৃষ্টি শুধু তাদের কপালেই আসে যাদের ভেজার সাহস থাকে। তারপর কিছু মুহূর্তের নীরবতা। দুজনের চোখে সেই একই প্রশ্ন যা কখনো বলা হয়নি। দিন কাটতে লাগল। তারপর খবর এলো যে অর্ণব কিছু মাসের জন্য বিদেশ যাচ্ছে। নন্দিনী শুধু বলল, আপনি ফিরে আসবেন তো? অর্ণব হেসে উত্তর দিল, নিশ্চয়ই, কারণ কিছু অপেক্ষা শুধু আবহাওয়া করে না, মানুষও করে। সে চলে গেল এবং তার চলে যাওয়ার পর অফিস খালি খালি লাগতে লাগল। নন্দিনী প্রতিদিন সন্ধ্যায় জানালার বাইরে বৃষ্টি দেখত, যেন ফোঁটাগুলো তার মনের নীরবতার সাথে কথা বলছিল। 6 মাস পর সে কালো এসইউভিটি স্টার হাইটসের সামনে এসে থামল। অর্ণব নামল এবং তার চোখ সবার আগে নন্দিনীকে খুঁজছিল। সে করিডোর থেকে বেরিয়ে এলো, সেই একই সরলতা, সেই একই হাসি। দুজনের চোখ মিলল এবং সেই মুহূর্তটি যেন সময় থেমে গেল। অর্ণব বলল, বৃষ্টি আবার এসে গেল নন্দিনী। সে হাসল, হ্যাঁ স্যার, মনে হয় আবহাওয়ারও আমাদের গল্পটা পছন্দ হয়েছে। দুজন জানালার পাশে দাঁড়ালো। বাইরে বৃষ্টি ছিল, ভেতরে শান্তি। সেই নীরবতায় যেন সবকিছু না বলেও বলা হয়ে গিয়েছিল। অর্ণব তাকে দেখতে দেখতে আস্তে করে বলল, সেই দিন তুমি আমার কাছে লিফট চেয়েছিলে। হয়তো আজ সময় চাই যে আমি তোমাকে সাথে দিই, সব সময়ের জন্য। নন্দিনী চুপ রইল। তার চোখ নিচু হয়ে গেল। ঠোঁটের হালকা হাসি ছিল। সে কিছু বলল না, কারণ কিছু উত্তর শব্দ দিয়ে নয়, অনুভূতি দিয়ে দেওয়া হয়। অর্ণব এক কদম এগিয়ে গেল, তার চোখে গভীরভাবে দেখল এবং শুধু বলল, এখন আমি চাই না যে তোমার কখনো কোনো লিফটের প্রয়োজন পড়ুক, কারণ এখন থেকে আমি তোমার প্রতিটি সফরে সাথে থাকব। সেই মুহূর্তটি কোনো সিনেমার দৃশ্যের মতো ছিল না, বরং সত্যিকারের জীবনের সবচেয়ে নীরব এবং সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল। বাইরে বৃষ্টি এখন থেমে গিয়েছিল। শুধু জানালার কাচের উপর কিছু ফোঁটা বাকি ছিল, যেন জীবনও স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল। কিছু মাস পর দুজনে সরলতার সাথে বিয়ে করে নিল। না কোনো শব্দ, না কোনো প্রদর্শন, শুধু মায়ের আশীর্বাদ, কিছু কাছের লোক এবং দুটি সত্যিকারে ভালো মন
যা এখন এক হয়ে গিয়েছিল। অর্ণব হেসে বলল, এখন আর কোনো লিফট নয় নন্দিনী, এখন প্রতিটি রাস্তা আমাদের। নন্দিনীর চোখে সেই শান্তি ছিল যা শুধু বিশ্বাস থেকে আসে। জীবনের এটাই আসল অর্থ। কখনো কখনো কারো একটি ছোট সাহায্য অন্য কারো গোটা দুনিয়া বদলে দেয়। অর্ণব সাহায্য করেছিল, কিন্তু বিনিময় সে সেটা পেল যা ধন সম্পদ দিয়ে নয়, হৃদয় দিয়ে পাওয়া যায়। একটি সত্যিকারে এবং বেনামি সম্পর্ক। তো ভাবুন, যদি প্রতিটি অর্ণব কোনো নন্দিনীকে শুধু একবার বোঝার চেষ্টা করত, যদি প্রতিটি মানুষ কারো বাধ্যবাধকতাকে খোটা না দিয়ে আশ্রয় দিত, তাহলে কি এই পৃথিবীটা আরও একটু সুন্দর হতো না? যদি আপনারও মনে হয় যে মানবতাই সবচেয়ে বড় ভালোবাসা, তবে কমেন্টে শুধু এইটুকু লিখুন, আমিও কোনো নন্দিনীকে লিফট দিতে চাই। আর যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেল তাসলিমা ভয়েস সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখা হচ্ছে পরের গল্পে। ততদিন মানবতা পালন করুন, ভালোবাসা ছড়ান এবং কারো সাহায্য করতে পিছু পা হবেন না।